আজকে আমরা ঘুলঘুলি চ্যানেলে উপস্থিত হয়েছি বিশেষ একটা অনুরোধ নিয়ে। আমাদের ঘুলঘুলি চ্যানেলের অন্যতম সদস্য অরা ওরফে কস্তুরী কাছে জুনিয়রদের আবদার যে কস্তুরীদি ওই কবিতাটার নাম হচ্ছে অভিষেক। এই কবিতাটা তুমি কেমন করে বুঝেছিলে এবং কেমন করে রপ্ত করেছিলে সেইটার একটা টিপস নিতে চাইছিল। তো জুনিয়র ভাই বোনেদের আবদার রেখেই এই মানে পোস্টটা কস্তুরী করছে। সবাই দেখো। তো আমাকে আমার কয়েকজন ক্লাস 10-এর জুনিয়র ভাই বোনেরা বলেছে যে অভিষেক কবিতাটা মানে একটু মানে ওইটা যেহেতু ওদের কঠিন লাগছে, এবং অ্যাকচুয়ালি অভিষেক শুরুতে যখন পড়েছিলাম আমাদেরও প্রচণ্ড কঠিন লেগেছিল। তো মানে ওদের যেহেতু মাধ্যমিক কাছে আসছে, ওরা আমাকে জানতে চাইছে যে কিভাবে মানে পড়েছিলাম কবিতাটা। তো আমাদের সময় আমাদেরকে আমাদের টিচাররা খুব ভালোভাবে কবিতাটা বুঝিয়েছিলেন, পড়িয়েছিলেন। তো সেখান থেকে যেটুকু বুঝেছি তো সেটা বোঝানোর চেষ্টা করব। জানি না কতটা সফল হবো, জাস্ট চেষ্টা করব। তো আমাদের কবিতাটার নাম হচ্ছে অভিষেক। কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আর এই কবিতাটার একটা মানে এই কবিতাটা হচ্ছে অভিষেক কবিতাটা, এটা মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মানে অন্যতম সাহিত্যিক মহাকাব্য। তার অংশ মানে প্রথম স্বর্গের খণ্ডিতাংশ। আর সাহিত্যিক মহাকাব্য বলতে গেলে মহাকাব্যে যেমন অনেকগুলো চরিত্র থাকে, অনেকগুলো ক্যারেক্টার থাকে, একটা গোটা মানে কাহিনী, একটা মানে বিস্তীর্ণ দেশ বা তার থেকেও বেশি মানে তার থেকেও বৃহৎ প্রেক্ষাপটের একটা কাহিনী যখন একটা সামান্য কবিতা বা একটা সামান্য কাব্যের মধ্যে দিয়ে যখন তুলে ধরা হয় তখন সেটাকে বলা হয় সাহিত্যিক মহাকাব্য। আর মেঘনাদ বধ কাব্য হচ্ছে একটি সাহিত্যিক মহাকাব্য। তো এই সাহিত্যিক মহাকাব্যটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মাইকেল মধুসূদন দত্ত একজন অন্যতম ব্যতিক্রমী কবি ছিলেন এবং তার ব্যাপারে আমরা অনেকেই জানি, কিন্তু আজকের ফোকাস হচ্ছে এই কবিতাটা। তো আমি মেনলি এই কবিতাটার ব্যাপারেই বলবো। এই কবিতাটা রচিত হয়েছে অমিত্রাক্ষর ছন্দে। এবার অমিত্রাক্ষর ছন্দ বিষয়টা কি, আমরা কবিতা মানে কিভাবে পড়েছি, আমরা কবিতা পড়েছি এইভাবে যে প্রথমে একটা লাইন পড়ছি, তারপরের লাইনটার প্রথম লাইনের শেষে একটা শব্দ আছে, তারপরের লাইনের শেষে একটা শব্দ আছে, হয় ওই দুটো শব্দ রাইমিং হচ্ছে বা ওই দুটো শব্দ শুনতে একই রকম লাগছে বা মিল শব্দ যেটাকে আমরা বলছি, কিংবা যেটা হচ্ছে যে প্রথম লাইনে যে শব্দটা আছে সেটা তৃতীয় লাইনের লাস্ট শব্দটার সাথে মিলছে। মানে মধ্যে কথা কবিতার মধ্যে একটা ছন্দ আছে, মানে সেটা লাইন ওয়াইজে আমরা বুঝতে পারছি। কিন্তু অমিত্রাক্ষর ছন্দ মানে হচ্ছে যে নর্মালি যেটা হয় যে যেখানে লাইন শেষ হচ্ছে সেখানে ছন্দ শেষ হচ্ছে, কিন্তু অমিত্রাক্ষর ছন্দের ক্ষেত্রে আমার কথা বলার ভাবটা যেখানে শেষ হচ্ছে, মানে আমার যেটা বক্তব্য সেই বক্তব্য বিষয়ের ভাবটা যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে আমাকে থামতে হবে। মানে আমি যদি লাইন একটা বলে থেমে যাই তাহলে সেটা সেন্স তৈরি করবে না। আমাকে দেখতে হবে যে ওই লাইনটা কত দূর অবধি কন্টিনিউড হচ্ছে, এবং সেটা কি করে বুঝবো, সেটা আমাদের বিভিন্ন পাংচুয়েশন মার্ক যেমন কমা বা ওই রকম বিভিন্ন জ্যোতিচিহ্ন দেখে আমাদেরকে বুঝতে হবে। যেমন এই যে অভিষেক কবিতাটাতেই প্রথম লাইন হচ্ছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। এখানে প্রথম লাইনটা কি আছে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, এটার পর যদি আমি পড়ি ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, তাহলে কিন্তু ঠিক সেন্স তৈরি হচ্ছে না, মানে ঠিক বিষয়টা একটা মানে ছন্দ আসছে না বা বিষয়টা ঠিক মানে অসুবিধা হচ্ছে একটা। তো অ্যাকচুয়ালি ডিসকানেক্টেড লাগছে। পড়তে হবে এভাবে যে কনক আসন ত্যাজি কমা আছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীরেন্দ্র কেশরীর পরে কমা নেই, কিন্তু যদিও ওখানে লাইনটা আপাতভাবে শেষ হচ্ছে, কমা আছে ইন্দ্রজিতের পরে, মানে আমার ভাবটা বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ এই দুটো শব্দ মিলে সমাপ্ত করছে। তো আমাকে অতদূর অব্দি টানতে হবে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। মানে আমাকে এইভাবে ডিসাইড করতে হবে বা এইভাবে আমাকে কবিতাটা যখন পড়বো তখন আমাকে পড়তে হবে। তো কবিতাটা হচ্ছে অভিষেক। তো এখানে আমরা শুরুতেই নাম পেলাম ইন্দ্রজিতের। ইন্দ্রজিৎ বললে আমাদের মাথায় আসে হচ্ছে রামায়ণ। আর কবিতাটা যেহেতু মেঘনাদ বধ কাব্যের অংশ, তার মানে স্বাভাবিকভাবেই মেঘনাদ তো রামায়ণের ক্যারেক্টার, মানে বিষয়টা
এই ধারণাটুকু আমাদের আছে যে এটা রামায়ণের কাহিনীকে অবলম্বন করে আর কি, মেঘনাদ বধ কাব্য যেহেতু, মানে মেঘনাদ এখানে নায়ক, মেঘনাদের পার্সপেক্টিভ থেকে লেখা। কিন্তু সেটা তো অবশ্যই অবশ্যই এখানে মেঘনাদ নায়ক। এখানে যখন রামচন্দ্র লঙ্কা আক্রমণ করছেন, তো তখন মেঘনাদের পার্সপেক্টিভ থেকে বা লঙ্কাবাসীর পার্সপেক্টিভ থেকে এটা দেখানো হয়েছে। আমরা যেটা জানি যে তথাকথিতভাবে আমাদের যে রামায়ণ বা অরিজিনাল যেটা মানে মহর্ষি বাল্মীকির রামায়ণ, সেখানে মেঘনাদ এবং তার পিতা যে রাক্ষসরাজ রাবণ বা লঙ্কাবাসী, এরা হচ্ছে ভিলেন, এরা ভিলেন। এদের বিরুদ্ধে আমাদের হিরো রামচন্দ্র, উনি ওখানে লঙ্কা আক্রমণ করছেন, ওনার কারণ আছে, সীতাকে বাঁচানোর জন্য উনি লঙ্কা আক্রমণ করছেন। কিন্তু এবার আমরা যখন পড়ছি যে এখানে মেঘনাদ মানে যাকে আমরা ভিলেন হিসেবে জানি, হঠাৎ করে তার পার্সপেক্টিভ থেকে দেখছি, এবং এটা দেখতে যাব কেন? মানে হঠাৎ করে একটা ভিলেনকে হিরো দেখানোর মানেটা কি? মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই কবিতাটার বৈশিষ্ট্য। অবশ্যই এটা মেঘনাদের পার্সপেক্টিভ থেকে লেখা, এবং এক্ষেত্রে মেঘনাদ শুধু মেঘনাদ নয়, মানে মাইকেল মধুসূদন দত্ত কবিতাটা লিখছেন, এবং মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন পরাধীন ভারতবর্ষের কবি। এবং উনি যে সময়ের কবি আমরা সবাই জানি, ওই সময় বাংলায় এবং সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ভারতবর্ষ, এবং ওই সময় ফ্রিডম মুভমেন্ট চলছে, স্বাধীনতা আন্দোলন চলছে, এবং একটা বাঙালি তথা ভারতবর্ষে একটা নবজাগরণ দেখা দিচ্ছে। মানে একটা সব ইউরোপীয়রা আসার ফলে ভারতবর্ষের যে মানে চেতনা বা জ্ঞান বা এগুলো যে মানে প্র্যাকটিক্যাল সেন্স, এগুলো যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এই কারণে একটা বিপ্লব দেখা দিচ্ছে বা একটা নবজাগরণ দেখা দিচ্ছে। তো ওই সময়ের যেহেতু উনি কবি, সুতরাং যে সময়ের কবি তার সময়ের একটা প্রভাব তো অবশ্যই সাহিত্যে পড়বে। ওর জন্যই তো বলে সাহিত্য হচ্ছে সমাজের আয়না। তো ওই প্রেক্ষাপটটা আছে। এবার ওই প্রেক্ষাপটটা এখানে কিভাবে আসে? তো এক্ষেত্রে আমরা যদি রামায়ণের গল্পটা বাদও দিই, এটুকু দেখি যে মেঘনাদ আর রাবণ ওরা কি করছে, ওরা রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। কেন যুদ্ধ করছে? লঙ্কা আক্রমণ করা হয়েছে, লঙ্কাকে বাঁচানোর জন্য যুদ্ধ করছে। এবার অ্যাকচুয়ালি তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি আগের প্রেক্ষাপট বাদ দিচ্ছি, সীতাহরণ টিতাহরণ আমি বাদ দিচ্ছি, এখানে যে তোমার লঙ্কাকে বাঁচানোর জন্য করছে, মানে ওটার নিজের মাতৃভূমি লঙ্কা, মেঘনাদ রাবণ ওদের মাতৃভূমি, ওদের নিজের দেশ হচ্ছে লঙ্কা। এবার লঙ্কাকে আক্রমণ করছে রামচন্দ্র, মানে রামচন্দ্র এখানে বহিঃশত্রু, মানে বাইরের দেশ থেকে লঙ্কাকে ইনভাইট করতে আসছে। তার মানে ব্যাপারটা যদি আমরা এইভাবে ভাবি, যে অ্যাকচুয়াল যেটা মানে যেটা ভেবে আর কি কবি লিখেছিলেন, যে এখানে মেঘনাদ বা রাবণ শুধুমাত্র মাইথোলজিক্যাল ক্যারেক্টার নয়, প্রত্যেকটা কবিতার একটা তো ভেতরের একটা অন্তর্নিহিত অর্থ থাকে। তো এক্ষেত্রে মেঘনাদ আর রাবণ যেমন রামায়ণের রিপ্রেজেন্টেটিভ, এবং তার থেকেও অ্যাকচুয়াল অর্থে এরা হচ্ছে ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ। পরাধীন ভারতবর্ষে যখন পরাধীন ভারতবর্ষটা এখানে যদি আমরা লঙ্কা হিসেবে কল্পনা করি, পরাধীন ভারতবর্ষটা হচ্ছে লঙ্কা, ওটাকে বাঁচানোর জন্য যারা যুদ্ধ করছে তাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে মেঘনাদ, রাবণ, বীরবাহু, কুম্ভকর্ণ, মানে যাবতীয় যে সমস্ত ক্যারেক্টার যারা লঙ্কার হয়ে লড়েছিল তারা, মানে এরা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামী বা ভারতীয়রা, আপামর ভারতীয় যারা লড়াই করছে নিজের দেশকে বাঁচানোর জন্য। আর রামচন্দ্র তাহলে এখানে কি? রামচন্দ্র কিন্তু রামায়ণের ক্ষেত্রেও যদি আমি মেঘনাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে উনি তো বাইরে থেকে আসছেন লঙ্কাকে দখল করতে। তা এখানেও ইংরেজরা তো বাইরে থেকে এসছে, ওরা তো ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে এসছে, এবং ওরা ভারতবর্ষকে দখল করেছে, ভারতবর্ষকে শোষণ করছে, পীড়ন করছে। তো এক্ষেত্রে রামচন্দ্র ওটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ওই যে ইংরেজ বা বিদেশি শক্তি যেটা ভারতবর্ষকে কারারুদ্ধ করে রেখেছে। আর এক্ষেত্রে তো তাহলে এবং ওই যে ওদের বিরুদ্ধে লড়াই করছে রাবণ, লড়াই করছে মেঘনাদ। ওই কারণেই এই বিষয়টা পুরোপুরিভাবে মানে রামায়ণের নিরিখেও প্রাসঙ্গিক হয়ে উঠছে। আর এছাড়াও আর একটা চরিত্র যেটার উল্লেখ রামায়ণে খুব একটা বেশি নেই, সেটা হচ্ছে প্রমীলা। প্রমীলা হচ্ছে এখানে দেখানো হয়েছে মেঘনাদের স্ত্রী। তো প্রমীলার কথা এখানে উঠে এসছে যে প্রমীলা যুদ্ধে যেতে চাইছে, বা প্রমীলা মেঘনাদকে রিকোয়েস্ট করছে যে তাকেও যেন যুদ্ধে নিয়ে যাওয়া হয়, সেও যদি কোনোভাবে অ্যাসিস্ট করতে পারে, যুদ্ধ করতে না পারুক অ্যাটলিস্ট সঙ্গে যেন থাকতে পারে। তো এখান থেকে বোঝা যাচ্ছে প্রমীলা একজন নারী,
আর যে মানে সেই সময়ের প্রেক্ষাপটে লেখা, তো নারীরা সচরাচর পর্দানসীন থাকতো, মানে ওরা কারোর অনুমতি ছাড়া কিছু করতে পারতো না, চার দেওয়ালের মধ্যেই তাদের জীবন সীমাবদ্ধ ছিল। কিন্তু এক্ষেত্রে প্রমীলা পর্দা থেকে বেরিয়ে আসছে এবং অ্যাকচুয়ালি ও যুদ্ধে পার্টিসিপেট করতে চাইছে, ও সরাসরি নিজের মনোভাব ব্যক্ত করছে এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ইচ্ছে প্রকাশ করছে। এবং এখানে যেটুকু আছে সেখানে তো শুধু প্রমীলা ইচ্ছে প্রকাশ করেছে, এবং আমাদের যখন মানে আমাদের টিচাররা পুরো প্রেক্ষাপটটা বলেছিলেন, তখন বলেছিলেন যে প্রমীলা মানে অরিজিনালি যখন মানে মেঘনাদ যুদ্ধে যাওয়ার পর যখন দেখছে যে ফিরছে না মেঘনাদ, তখন প্রমীলা তার সমস্ত মানে যারা সঙ্গী সাথী আছে প্রমীলার, সেই সমস্ত নারীদের নিয়ে একটা নারী বাহিনী গঠন করেছিলেন। এবং মানে প্রমীলা নিজের নারী বাহিনীকে লিড করতে করতে আর কি রামচন্দ্রের কাছে যাচ্ছিলেন। মানে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মেয়েরা সরাসরি পর্দার বাইরে বেরিয়ে এসে নবজাগরণে পার্টিসিপেট করছে। এবং আমাদের যেটা মানে এখান থেকে যেটা শুরু হয়েছে অভিষেকটা, এখানে এরকম দেখানো হচ্ছে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, মানে মুদ্রা কথা ইন্দ্রজিতের ভাই বীরবাহু মারা গেছে। তো এই খবরটা ইন্দ্রজিৎ জানে না। দুদিন আগে ইন্দ্রজিৎ আর কি যুদ্ধে আর কি রামচন্দ্র তারপর রঘুসেনাকে মেরে, এখন যেহেতু ইন্দ্রজিৎ মেরে ফেলেছে, এবার ইন্দ্রজিৎ সেলিব্রেট করছে নিজের যে প্রমোদ কানন বলে একটা যে বিশেষ জায়গা আছে ওখানে প্রমীলা তারপর অন্যান্য যারা প্রমীলার সখী আছে তাদের সাথে ওখানে সেলিব্রেশন চলছে, কারণ ঠিক আছে শত্রু মরে গেছে, সেলিব্রেশন চলছে। এবার এই যে বীরবাহু যে মারা গেছে তার আগের মানে ওই যেটা আমাদের বলা হয়েছে মানে নারী জাগরণের প্রসঙ্গটা এর আগে থেকেও আছে, যে বীরবাহু হচ্ছে ইন্দ্রজিতের সৎ ভাই, মানে ইন্দ্রজিতের ভাই প্রিয় অনুজ এখানে বলেছে অবশ্যই, কিন্তু মানে নিজের মায়ের পেটের ভাই নয়। ইন্দ্রজিতের রাবণের দুজন স্ত্রী ছিল, এক হচ্ছে মন্দোদরী আর এক হচ্ছে চিত্রাঙ্গদা। তো মন্দোদরীর যে নিজের সন্তান সে ছিল ইন্দ্রজিৎ, আর চিত্রাঙ্গদা বলে যে আরেকজন স্ত্রী ছিলেন তার সন্তান হচ্ছে বীরবাহু। তো বীরবাহু যখন মারা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, তখন বীরবাহুর যে মা মানে চিত্রাঙ্গদা, তিনি আর কি সরাসরি রাজসভায় এসে আর কি রাবণকে কনফ্রন্ট করছে, জবাবদিহি চাইছে যে আমার ছেলে, আপনি রাক্ষস রাজ, আপনি এত শক্তিশালী, আপনি বেঁচে থাকতে আপনার ছেলেকে কি করে মারলো, মানে আমার ছেলে কি করে মারা গেল, আমার কৈফিয়ত চাই। এইভাবে আর কি মানে লিটারালি রাবণকে কনফ্রন্ট করা হচ্ছে। তো মানে এখানে গোটাটা বিষয়টা জুড়েই আমরা বুঝতে পারছি যে এটা ওই বাংলার নবজাগরণ এবং ভারতের আপামর স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে, লেখাপটে এবং নারীদের অংশগ্রহণ সেটা দেখা যাচ্ছে এবং স্বাধীনতার মধ্যে দেখা যাচ্ছে এবং প্রমীলার মধ্যেও দেখা যাচ্ছে। তো এই বিষয়টা আছে এখানে, এই বিষয়টা এটাই হচ্ছে প্রেক্ষাপট কবিতার। আর এমনি এবার মেন কবিতাটাই ঢোকা যায়। কবিতাটার নাম হচ্ছে অভিষেক। অভিষেক করা মানে হচ্ছে অধিষ্ঠিত করা, বা আর কি মানে কোনো একটা পদে আর কি কি বলবো আর কি মানে কোনো একটা পদে আসীন করার যে স্বীকৃতি দেওয়া, সেটার মানে হচ্ছে অভিষেক। এবার প্রেক্ষাপট যেটা বললাম যে বীরবাহু মানে রাম রাবণের যুদ্ধ চলছে, তো প্রতিদিনই প্রচুর সেনাপতি মারা যাচ্ছে। তো এবার ইন্দ্রজিৎ ওখানে যুদ্ধে গেছে। ইন্দ্রজিৎ ওয়ান অফ দ্য বেস্ট যোদ্ধা রাক্ষস কুলের, যুদ্ধে গেছে দিয়ে তখন এবার রামচন্দ্রকে মেরে দিয়েছে, লক্ষণকে মেরে দিয়েছে, দিয়ে এসে নিজের প্রমোদ কারণে নিজের ভিক্টরি সেলিব্রেট করছে, মানে বিজয়ের উল্লাস করছে প্রমীলা অন্যান্য সখী ওদের সাথে। এমন সময় ওখানে আসছে ওর ধাত্রী মাতা, মানে যে মানে রাজাদের যেটা ব্যাপার হতো যে রানীরা তো জন্ম দিত কিন্তু ওভাবে প্রত্যক্ষভাবে আর কি প্রতিপালন করতো না, ওদের আরো অনেক কাজ থাকতো। তো প্রতিপালন করার জন্য ধাইমা বলে মানে একজন থাকতেন, যিনি আর কি মানে অ্যাক্টিভলি আর কি বাচ্চাটাকে বড় করতেন, দেখাশোনা করতেন। তো ওখানে আসা যাক, এখানে বলছে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন ত্যাজি, কনক আসন মানে কনক মানে হচ্ছে সোনা, সোনার তৈরি আসন, ত্যাজি মানে ত্যাগ করে, মানে সোনার যে সিংহাসন, ওখানে তো লঙ্কা তো স্বর্ণ লঙ্কা ছিল, প্লাস ইন্দ্রজিৎ রাজপুত্র, তো সোনার আসনে বসবেই, তো সোনার সিংহাসনে বসে আর কি যে আমোদ প্রমোদ হচ্ছিল। তো
তো সোনার সিংহাসন থেকে উঠে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ মানে যখন দেখছে যে ওর ধাইমা প্রভাসা ঢুকছে, ওর ধাইমার নাম ছিল প্রভাসা, তখন আর কি ইন্দ্রজিৎ মানে সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে আর কি গ্রিট করছে প্রভাসাকে, যে কি ব্যাপার মা আজকে হঠাৎ এই ভবনে, বলো লঙ্কার খবর কি। তো এখানে বলেছে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। তো এই কবিতাটার একটা অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচুর সন্ধিবদ্ধ শব্দ আছে এবং এই সন্ধিবদ্ধ শব্দগুলোকে উচ্চারণ করা এবং মানে এই যে এই সব শব্দগুলো মিলে একটা গম্ভীর যে মানে একটা ভাইব তৈরি হয়েছে কবিতাটার, ওটাই হচ্ছে কবিতাটার মানে মেন বিষয়বস্তু, মানে মেন একটা অন্যতম বৈশিষ্ট্য। তো ওই আমাদেরকে ওই প্রত্যেকটা এই যে সন্ধিবদ্ধ যে পদগুলো আছে বা শব্দগুলো আছে ওগুলোকে ডিকোড করতে হবে। ওগুলোকে যদি আমরা ডিকোড করতে পারি কবিতাটা অটোমেটিক্যালি অনেক সহজ হয়ে যাবে এবং একটা খুব ভালো সুন্দর কবিতা। বীরেন্দ্র কেশরী যখন বলছে, বীরেন্দ্র কেশরীকে যদি আমরা ভাঙি তাহলে বীরেন্দ্র মানে বীর যুক্ত ইন্দ্র যুক্ত কেশরী, মানে বীর যুক্ত ইন্দ্র, ইন্দ্র মানে হচ্ছে দেবরাজ ইন্দ্র না, ইন্দ্র মানে এখানে শ্রেষ্ঠ বা বেস্ট অর্থে বোঝানো হচ্ছে। বীরেন্দ্র মানে বীর শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ বীর, বীরেন্দ্র মানে শ্রেষ্ঠ বীর হয়ে গেল। আবার তার সাথে একটা কেশরী লাগিয়েছে, কেশরী মানে কেশর আছে যার, মানে সিংহকে বোঝাচ্ছে। এবার সিংহ হচ্ছে পশুদের মধ্যে পশুদের রাজা, মানে সব থেকে বীর পশু যাকে বলা যেতে পারে। তার মানে এখানে কি হচ্ছে বীরেন্দ্র প্লাস মানে বীর শ্রেষ্ঠ প্লাস এখানে কেশরী, মানে কেশরীটা এখানে সিংহ বলছে না, ইন্দ্রজিৎকে সিংহ বলছে না, ইন্দ্রজিৎকে সিংহের মতো বীর ওটা বলতে চাইছে, ওটাও আবার আরেকবার শ্রেষ্ঠ বলা, আবার এমফাসাইজ করছে যে বীর শ্রেষ্ঠর শ্রেষ্ঠ, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল, মানে কহ দাসে লঙ্কার কুশল মানে হচ্ছে যে লঙ্কার খবর ব্যক্ত করো। এবার এখানে একটা ব্যাপার আছে যে শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, কি ব্যাপার এখানে ধাত্রী ছিল হঠাৎ অম্বুরাশি সুতা হয়ে গেল। ধাত্রী বলতে গেলে ইন্দ্রজিৎ দেখছে যে ওর ধাইমা দেখা করতে এসছে, কিন্তু আদতে যে দেখা করতে এসছে সে হচ্ছে ইন্দ্রজিতের ধাইমার রূপ ধারণকারী ছদ্মবেশী দেবী লক্ষ্মী, মানে দেবী লক্ষ্মী হচ্ছে যে লঙ্কার অধিষ্ঠাত্রী দেবী, এবং মানে এটা একটা কি বলবো যে একটা প্লট যে কুলদেবী আর কি, এবং মানে এটা হচ্ছে যে রামচন্দ্র আদতে মানুষ, সে হতে পারে নারায়ণের অবতার কিন্তু এটা তো মানুষ জন্ম, তাই না? তো এবার রামচন্দ্র যে আক্রমণ করছে, রাক্ষসদের সাথে লড়াই করছে, এবার প্রত্যেকটা রাক্ষস মানে অপ্রতিরোধ্য রাক্ষসদের হারিয়ে দিচ্ছে, এবার এটা তো এমনি এমনি সম্ভব না, না এখানে নিশ্চয়ই কোনো একটা ডিভাইন মদত কাজ করছে। তো ওইভাবেই মানে এক্ষেত্রে রামচন্দ্রের পক্ষে সমস্ত দেবতারা রামচন্দ্রের হয়ে কাজ করছে, মানে ওরা কোনো না কোনোভাবে আর কি মানে সুযোগ করে দিচ্ছে যাতে রামচন্দ্র লঙ্কাকে দখল করতে পারে। ওরকমই দেবী লক্ষ্মী প্ল্যান করে ছদ্মবেশ ধারণ করে আর কি ইন্দ্রজিতের সাথে দেখা করতে যাচ্ছে। কার ছদ্মবেশ ধারণ করেছে? ইন্দ্রজিতের ধাইমার ছদ্মবেশ ধারণ করেছে, যাতে ওভাবে কিছু বললে ইন্দ্রজিৎ অবিশ্বাস করার কোনো স্কোপ থাকবে না ইন্দ্রজিতের। আর এই যে এইভাবে যে বলবে মানে এই যে ধাইমার ছদ্মবেশে প্রভাসার মানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বলবে যে তোমার ভাই মারা গেছে, যখন বলবে যে কি মা বলো কেমন আছে লঙ্কার, দেবী লক্ষ্মী ধরলে কি করে ওই যে অম্বুরাশি ওটা ব্যাখ্যা কর, বলছি তো ওটা স্ট্যান্ডা ওয়াইজ বলছি, তখন বলছি যে তখন বলছে যে তোমার ভাই মারা গেছে, মানে এইভাবে আর কি ইন্দ্রজিৎকে উসকে আর কি যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্ল্যান করা হচ্ছে, যাতে ও যুদ্ধক্ষেত্রে ওর মানে অন্ত ঘটে। এখানে লক্ষ্মী ধরেছি যেটা ভেবে সেটা হচ্ছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, এখানে সরাসরি লক্ষ্মী বলা হয়নি, কিন্তু আমাদের বুঝে নিতে হবে কি করে। অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, অম্বু রাশি মানে এখানে বলা হচ্ছে যে মানে জলের প্রাচুর্য মানে একটা সমুদ্র, অম্বু রাশি সমুদ্র, জলরাশি, অম্বু রাশি সুতা, সুতা মানে সুতো মানে হচ্ছে পুত্র, সুতা মানে হচ্ছে কন্যা, অম্বু রাশি সুতা মানে জলরাশি বা সমুদ্র থেকে উদ্ভূতা বা সমুদ্রের কন্যা বলা হচ্ছে। সমুদ্রের কন্যা হচ্ছে দেবী লক্ষ্মী। কেন? কারণ হচ্ছে যে যখন আর কি মানে সেই যে ঋষি দুর্বাসার শাপে যখন দেবতারা শ্রীহীন হয়ে গিয়েছিল, মানে বলা হয়েছিল যে মানে দেবতারা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, মানে দেবী লক্ষ্মী তখন সমুদ্রের তলে আর কি প্রবেশ করে গেছিলেন।
এবং ওই সমুদ্রকে মন্থন করে আর কি ওনাকে আবার ফিরে পেয়েছিল দেবতারা। তো উনি যে সমুদ্র থেকে উত্থিত হচ্ছেন ওই জন্য ওনাকে বলা হচ্ছে সমুদ্রকন্যা, বা ওই জন্যই বলছে অম্বুরাশি সুতা, ছদ্মবেশী অম্বুরাশি সুতা। মানে এখানে বলে দিচ্ছে যে দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে এসছে। উত্তরিলা, হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। হাই পুত্র মানে হাই বাবা, কি বলবো তোমাকে, স্বর্ণলঙ্কার দশা মানে দুর্দশা হয়ে গেছে রীতিমতো। ঘোরতর রণে মানে প্রচন্ড যুদ্ধে, রণ মানে যুদ্ধ। হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, মানে হত প্রিয় ভাই তব মানে হচ্ছে তোমার প্রিয় ভাই হত মানে মারা গেছে, নিহত হয়েছে। বীর বাহুবলী মানে বলি মানে হচ্ছে বলশালী, আর বীরবাহু হচ্ছে ইন্দ্রজিতের ভাইয়ের নাম, যেটা বললাম ইন্দ্রজিতের সৎ ভাই, তার নাম হচ্ছে বীরবাহু। এবার বলছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি জুঝিতে আপনি। তার শোকে মানে কার শোকে, যে মারা গেছে বীরবাহুর শোকে। মহাশোকী মানে একদম শোকে, প্রচন্ড শোকে কাতর হয়ে গেছেন। মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষসাধিপতি বলতে গেলে এখানে বুঝে নিতে হবে যে রাবণ, মানে রাবণ রাজা মানে রাক্ষসদের রাজা, রাক্ষসরাজ রাবণ। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি জুঝিতে আপনি। জুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করতে, মানে ওই যে বীরবাহু যে মারা গেছে সেই পুত্র শোকে রাবণ নিজে সসৈন্যে মানে রাজা নিজে আর কি যুদ্ধের জন্য রেডি হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এবার মহাবাহু মানে মহাবাহু যার, মানে এটা হচ্ছে ইন্দ্রজিৎকে বলা হচ্ছে। মহা মানে হচ্ছে শক্তিশালী, মানে বিশাল শক্তিশালী বাহুবল আছে, মানে বাহুতে প্রচন্ড শক্তি যার, ওই অর্থে বলা হচ্ছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মানে মহাবাহু ইন্দ্রজিৎ মানে অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। মানে ভগবতী বলতে গেলেও এখানে আর কি ওই মা অর্থে সম্বোধন করছে। কি বললে মা, কে কবে প্রিয় ভাইকে বধ করলো, প্রিয়ানুজে মানে প্রিয় অনুজকে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। মানে রাত্রিকালীন যুদ্ধে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, আমি রামচন্দ্রকে মেরে ফেলেছি, সংহার করে দিয়েছি। খণ্ড খণ্ড মানে আমি প্রচণ্ড তীর, স্বর মানে হচ্ছে তীর, প্রচণ্ড তীর বর্ষণ করে বৈরী দল, বৈরী মানে হচ্ছে শত্রু, মানে ওই শত্রুপক্ষকে একদম পুরো টুকরো টুকরো করে কেটে ফেলেছি। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। মানে তাহলে এই যে খবর, মানে এই অদ্ভুত খবর, আমি তো রামচন্দ্র সব থেকে শক্তিশালী, ওকেই তো মেরে এসছি, তাহলে আমার ভাইকে কে মারবে যেখানে ও অত শক্তিশালী। বলো না মা, এই অদ্ভুত খবরটা তুমি পেলে কোথায়, তাড়াতাড়ি বলো, শীঘ্র কহ দাসে। এখানে বোঝা যাচ্ছে যে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে সম্বোধন করছে। এখানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এখানে বোঝা যাচ্ছে যে ইন্দ্রজিতের ক্যারেক্টার কেমন। মানে যদি ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করতে দেয় তাহলে এটা বলতে হবে যে ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে বিনয় আছে, ও রাজপুত্র, ও রাজার ছেলে, আর প্রভাসে সামান্য ধাইমা, তাও ওকে মা মা বলে সম্বোধন করছে, ওকে দেখে নিজের সিংহাসন ছেড়ে উঠে চলে গিয়ে গ্রিট করছে, তারপর নিজেকে বলছে দাস বলে সম্বোধন করছে। মানে যে মায়ের মতো তার কাছে তো তার সন্তান দাসের সমতুল্য, ওই অর্থে বলছে। তারপরে বলছে যে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এটা কাকে বলছে, এটাও দেবী লক্ষ্মীকে বলছে। কি করে বলছে, শব্দগুলোকে ভাঙা যাক। রত্নাকর মানে রত্ন যুক্ত আকর, আকর মানে হচ্ছে খনি, মানে রত্নের খনি। রত্নোত্তমা মানে রত্নের মধ্যে উত্তমা, মানে শ্রেষ্ঠ রত্ন। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা হচ্ছে দেবী লক্ষ্মীর একটা নাম। তো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী যখন বলছে, তার মানে হচ্ছে রত্নাকর, রত্নের খনি বলা হয় সমুদ্রকে। রত্নোত্তমা মানে সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন, মানে যেহেতু ওই সমুদ্র মন্থন হয়েছিল যখন, তখন একে একে বিভিন্ন যারা যেগুলো উঠে এসেছিল সেগুলোকে এক একটা রত্ন হিসেবে অভিহিত করা হয়। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রত্ন ছিলেন দেবী লক্ষ্মী। তো ওখান থেকে বলছি যে রত্নাকর বা সমুদ্র থেকে উত্থিত শ্রেষ্ঠ রত্ন, ওটা ওই অর্থে দেবী লক্ষ্মীকে বোঝা হচ্ছে। আবার রত্নাকর রত্নোত্তমা এভাবেও বলা যেতে পারে যে দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী, মানে যাবতীয় রত্নরাজি যা যা আছে সব কিছু দেবী লক্ষ্মীর অধীনে। তো ওটাই বলছে দেবী লক্ষ্মী নিজেই রত্নের আকর, উনি নিজেই রত্নের খনি।
তো দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক, রত্নাকর থেকে উদ্ভূত শ্রেষ্ঠ রত্ন। দুই, উনি নিজেই একাধারে রত্নাকর, উনি নিজেই একাধারে রত্নোত্তমা। উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। মানে বলছে কি আর বলবো পুত্র, ওই মানে ও তো মানুষ না, ও মায়াবী। তোমার তীরে তুমি ওকে মেরে ফেলেছো, তাও ও মরে আবার বেঁচে গেছে। মানে ভাবো তাহলে কিরকম ও। যাও তুমি তোরা করি, তাড়াতাড়ি যাও। রক্ষ রক্ষ কুলমান, এ কাল ও সমরে রক্ষ চূড়ামণি। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। রক্ষ রক্ষ কুলমান, মানে এক্ষেত্রে কবার রক্ষ ব্যবহার হচ্ছে? রক্ষ রক্ষ কুল দুবার, এই কালো সমরে রক্ষ চূড়ামণি, মানে 3 বার মোট রক্ষ শব্দটা ব্যবহার হয়েছে এবং একই অর্থে ব্যবহার হয়নি। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে রক্ষ, প্রথম যে রক্ষ কথাটা বলছে সেটার মানে হচ্ছে রক্ষা করো। রক্ষ কুলমান, যখনই বিসর্গ আছে তখন সেই রক্ষটার ভার্ব না, সেটা তখন বোঝাচ্ছে রাক্ষস কুল। রাক্ষসকে শর্ট করে বলছে রক্ষক কুল, মানে রাক্ষস কুল। এ কাল ও সমরে রক্ষক চূড়ামণি, মানে এখানেও বিসর্গ আছে, বিসর্গ থাকলে এটা মানে হচ্ছে রাক্ষস। রক্ষর পর বিসর্গ মানে ওটা রাক্ষসকে বলছে। রাক্ষসদের চূড়ামণি, মানে এখানেও বলছে শ্রেষ্ঠ রাক্ষস। মানে তুমি গিয়ে রাক্ষস কুলের মান রক্ষা করো। হে শ্রেষ্ঠ রাক্ষস, তুমি নিজে গিয়ে রাক্ষস কুলের মান রক্ষা করো এই কাল সমরে, মানে এই কালরূপ যে সমর, মানে মানে এই যে মারণ যুদ্ধের মধ্যে তুমি রাক্ষস কুলকে বাঁচাও। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। কুসুম দাম মানে হচ্ছে ফুলের মালা। মানে এই সব শুনে আর কি, মানে মেঘনাদ আর কি প্রচন্ড রেগে গেছে। মানে ও যে ফুলের মালা পরে আর কি সেলিব্রেট করছিল, ছিঁড়ে ফেলে দিয়েছে। ফেলাইলে কনক বলাই দূরে, কনক বলাই, কনক কনক নির্মিত বলাই, মধ্যপদলোপী কর্মধারায়, মানে যে হাতের যে সোনার বালা সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে এগুলো ফ্রাস্ট্রেশন থেকে রিয়াকশন দিচ্ছে মেঘনাদ। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, মানে ওই পদতলে শোভিন কুণ্ডল, মানে ওই যে কানের দুল যেগুলো ছিল, মানে মেঘনাদ একে একে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওর যে কানের দুল সেটা যে ও ছুঁড়ে ফেলে দিয়েছে, ওটা ওর পায়ের তলায় জ্বলজ্বল করছে, যেন মনে হচ্ছে অশোক গাছের ফুল। যেমন অশোকের তলায় যখন ঝরে যায় তখন অশোকের তলায় পড়ে যেমন অশোক গাছের শোভা বাড়ায়, মানে এখানে মেঘনাদের পায়ের তলার যে কানের দুল মেঘনাদের অলংকার যেন মেঘনাদের শোভা বৃদ্ধি করছে, এভাবে বলছে আর কি। দিয়ে মেঘনাদ কি বলছে আর কি, যে ধিক মোরে, মানে ছি, নিজেকে ধিক্কার জানাচ্ছে। কহিলা গম্ভীরে কুমার, গম্ভীর ভাবে আর কি ইন্দ্রজিৎ বলছে, হা ধিক মোরে। বৈরী দল বেড়ে সর্বনঙ্কা, বেড়ে মানে হচ্ছে ঘিরে ফেলেছে। হেথা আমি বামাদল মাঝে, শত্রুপক্ষ লঙ্কাকে ইনভেড করে ফেলেছে আর আমি এখানে মেয়েদের মাঝে ফুর্তি করছি, এরকম বলছে আর কি। এই কি সাজে আমারে দশাননত্তজ, এখানেও ভাঙতে হবে দশানন, মানে 10 আনন্দ যার রাবণ, প্লাস আত্মজ। আত্মজ মানে হচ্ছে পুত্র, মানে দশাননের ছেলে। দশাননত্তজ, এই আমি ইন্দ্রজিৎ, এই আমি রাবণের ছেলে ইন্দ্রজিৎ। আনরথ তয়া করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাড়াতাড়ি রথ নিয়ে এসো, এই অপবাদ আমি ঘোচাবই। রিপুকুল মানে শত্রুকুলকে বধ করে আমি এই অপবাদ ঘোচাবো। এবার যেটা আছে সেটা হচ্ছে ইন্দ্রজিতের সাজের বর্ণনা, যুদ্ধ সাজের। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। রথীন্দ্রর সব, পয়েন্ট টু বি নোটেড, রথীন্দ্রর সব মানে হচ্ছে এখানেও ভাঙতে হবে রথীন্দ্র যুক্ত ঋষভ। ঋষভ শব্দের একটা মানে হচ্ছে শ্রেষ্ঠ, মানে রথীন্দ্র যে অর্থে মানে বীরেন্দ্র করেছিল, মানে রথী শ্রেষ্ঠ, প্লাস ঋষভ, ঋষভ মানেও শ্রেষ্ঠ, মানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে সর্বশ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ রথী ইন্দ্রজিৎ। এভাবে বলা যেতে পারে যে ঋষভের আরেকটা মানে হচ্ছে ষাঁড়। রথীর ষাঁড় ব্যাপারটা ঠিক গেল না। রথী মানে রথ চালায় যে, রথী শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ রথী, প্লাস ষাঁড়ের মতো শক্তিশালী, মানে ওই রকম ষাঁড়ের মতো, ষাঁড় তো প্রচণ্ড শক্তিশালী না, ওই রকম শক্তিশালী শ্রেষ্ঠ পরাক্রমী রথী অর্থেও এখানে ইন্দ্রজিৎকে রথীন্দ্র সব বলা হচ্ছে। বীর আভরণে মানে বীর সজ্জায় সেজে উঠেছে। এটার সাথে তুলনা আছে, মানে কিসের সাথে তুলনা করছে ইন্দ্রজিতের সাজকে? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নারারূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। হৈমবতী সুত, হৈমবতী মানে হচ্ছে দেবী উমা বা পার্বতী, সুত মানে পুত্র, মানে পার্বতী পুত্র। মানে এবার কার্তিক কি করে বুঝছি, গণেশ কেন না? কারণ বলছে যথা নাসিতে তারকে মহাসুর, তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল। তো তারকাসুরকে মারার সময় কার্তিকের গেট আপের যে তুলনা ওটা টানছে। প্লাস কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি,
বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন, মানে বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি হচ্ছে অর্জুনের আর একটা নাম। দেবরাজ ইন্দ্রের কিরিট বা মুকুট ও রাক্ষসদের কাছ থেকে ছাড়িয়ে এনেছিল বলে ওর নাম কিরীটি। বৃহন্নলা বলছে কারণ উর্বশীর অভিশাপে আর কি অর্জুন আর কি নপুংসক হয়ে গেছিল, এবং ওই অভিশাপটাকে আর কি সাপে বর হয়ে আর কি ও অজ্ঞাতবাসের সময় যে বৃহন্নলা ডিসগাইজে ছিল নাচ শেখাতো। বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র মানে উত্তর, উত্তর সহ উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সুর মানে হচ্ছে বীর, সমীবৃক্ষ মানে হচ্ছে বৃহৎ বাকলযুক্ত একটা যে বিশেষ গাছ যেখানে আর কি পাণ্ডবরা নিজেদের অস্ত্র শস্ত্র লুকিয়ে রেখেছিল, ওই গাছটাই। মানে যখন দুর্যোধন আর কি বিরাট রাজ্য আক্রমণ করে সব গাভীগুলোকে চুরি করে নিয়েছিল, তখন সেগুলো উদ্ধার করতে অর্জুন আবার মানে অর্জুন রূপ ধারণ করেছিল বৃহন্নলা থেকে। সেটা কোথায় ধারণ করেছিল? এই সমীবৃক্ষ মূলে, ওইটার সাথে তুলনা করছে। এবার রথের বিবরণ দিচ্ছে, এতক্ষণ তো মেঘনাদের গেল, এবার রথের বিবরণ দিচ্ছে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। মানে মেঘবর্ণ রথ মানে মেঘের মতো ঘন কালো রঙের হচ্ছে রথ। চক্র বিজলির ছটা মানে চাকা, রথের যে চাকাগুলো সেগুলোর ঘর্ষণ বা দেখে যখন রথটা চলছে দেখে মনে হচ্ছে যেন ওই রথটা তো মেঘের মতো, মেঘের মধ্যে যেন ওই চাকার যে রিফ্লেকশনটা হচ্ছে ঘর্ষণের ফলে যে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। ধ্বজ ইন্দ্র চাপ রূপী, প্রত্যেকটা রথের একটা পতাকা থাকে ধ্বজ, ওটা ইন্দ্র চাপ রূপী। ইন্দ্রচাপ মানে হচ্ছে রামধনু, মানে একটা হতে পারে যে ইন্দ্রের যে ধনুক ওই রকম একটা হতে পারে রামধনুর মতো আন্দোলিত ওরকম বাঁকানো, কিংবা রামধনুর মতো রং বিশিষ্ট, দুটো মানে বলা যেতে পারে। এবার যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, মানে আশু গতি মানে আশু গতি যার, মানে আশু যে গতি মানে স্পিডে, মানে আশু মানে দ্রুত, মানে ঘোড়ার মতো স্পিড যুক্ত রথ। রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। ব্র্যাকেটের মধ্যে মানে এটা বলছে যে যেভাবে আর কি হাতটা ধরেছে ওটা ডিসক্রিপশন। হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয় তরুকুলেশ্বরে। এখানে যখন ইন্দ্রজিৎ রথে উঠতে যাচ্ছে তখন প্রমীলার এন্ট্রি হচ্ছে। প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, তো তখন আর কি ইন্দ্রজিতের হাত ধরে প্রমীলা রিকোয়েস্ট করছে। এখানে কিসের সাথে তুলনা করেছে? হাই রে যেমতি হেমলতা মানে স্বর্ণলতা, স্বর্ণলতা হচ্ছে লতানো গাছ যেটা আর কি মানে বড় যে বৃক্ষ সেগুলোকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, ওই মানে তরুকুলেশ্বর মানে ওই রকমই একটা তরুকুলের শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ একটা বড় বৃক্ষ জাতীয় গাছকে বোঝানো হচ্ছে। মানে ওই রকম ভাবে যেভাবে স্বর্ণলতা একটা গাছকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে থাকে বা আলিঙ্গন করে থাকে, সেটা সেরকম ভাবে আর কি প্রমীলা ইন্দ্রজিতের হাত জড়িয়ে ধরে আর কি রিকোয়েস্ট করছে। কহিলা কাঁদিয়া ধ্বনি, মানে এখানে প্রমীলা আর কি কেঁদে বলছে, মানে কাঁদতে কাঁদতে বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি। মানে হে প্রাণ সখা মানে প্রাণের বন্ধু তুমি কোথায় যাচ্ছ, মানে নিজের এই দাসীকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ। যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যুথনাথ। মানে এই যে এই তুলনাটা যেটা বলছে যে কেন তুমি চলে যাচ্ছ বা তোমার যাওয়া উচিত না, সেটার পেছনে যে যুক্তিটা দিচ্ছে প্রমীলা সেটা হচ্ছে যে গহন কাননে মানে গভীর বনের মধ্যে ব্রততি বা যে লতাগুলো থাকে, মানে বনে তো বিভিন্ন লতা পাতা থাকে, করি মানে হচ্ছে হাতি, মানে যখন হাতি তো দলবদ্ধ প্রাণী, হাতি হচ্ছে সব থেকে শক্তিশালী, ওকে ইয়েও ভয় পায়, বাঘও ভয় পায়। তো হাতি যখন বনের মধ্যে যায় একটা পুরো পাল নিয়ে যায়, ওই পালের একটা লিডার থাকে যে হচ্ছে হাতিদের মধ্যে একদম বেস্ট হাতি, ওটাকে বলছে যুথনাথ। যুথ মানেও হাতি, মানে যুথনাথ মানে শ্রেষ্ঠ হাতি। তো গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, মানে যদি গভীর জঙ্গলের মধ্যে যখন একটা হাতি যাচ্ছে, তো তো হাতি তো একটা হিউজ প্রাণী, তো তার পায়ের তলায় যখন যে লতাগুলো আছে সেগুলো যখন পড়ে যাচ্ছে মানে জড়িয়ে যাচ্ছে, ও কিন্তু লতাগুলোকে ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে চলে যাচ্ছে না, মানে ও কিন্তু লতাটাকে ছাড়িয়ে তারপর এগোচ্ছে না, ও লতাটা পায়ে জড়িয়ে আছে ও লতাটা সমেতে গিয়ে চলছে। মানে বলছে যে ব্রততি বা লতা যখন আর কি মানে হাতির পাটা ধরে তখন আর কি হাতি ওই মানে শ্রেষ্ঠ হাতিও আর কি ওটা না ছেড়ে আর কি ওটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারে। তাহলে তুমি কেন হে গুণনিধি
তেজ কিঙ্করীরা আজি প্রমিলা নিজেকে মানে লতার সঙ্গে তুলনা করছে। তুলছে আর বলছে যে তাহলে তুমি কেন পারবে না হে গুণশ্রেষ্ঠ, যে তুমি কেন আমাকে ছেড়ে তাহলে চলে যাচ্ছ, আমাকে এখানে কেন নিতে মহিলা পারবে না? আন্দোলনের কথাও বলা হচ্ছে, মহিলাদের অংশগ্রহণ। হ্যাঁ, মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ইচ্ছা ওটা উঠে আসছে এখানে। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। মানে ইন্দ্রজিৎ, মেঘনাদের অরিজিনাল নাম মেঘনাদ, মানে মেঘের মতো গম্ভীর নাদ যার, তাকে জয় করে, মানে সে ইন্দ্রকে হারিয়েছিল, দেবরাজ ইন্দ্রকে, ওর জন্য ওর নাম ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎকে তুমি জয় করে, সত্যি মানে ওটা প্রমিলাকে সম্বোধন করছে, যে ইন্দ্রকে জয় করেছে তাকে তুমি জয় করেছো, এবং কিসের দ্বারা জয় করেছো, বেঁধেছো যে দৃঢ় বাঁধে, মানে তুমি যে মানে ভালোবাসা দিয়ে তাকে বেঁধে রেখেছো, তাকে জয় করেছো। কে পারে খুলিতে সে বাঁধে, মানে কার ক্ষমতা আছে, মানে তোমার সেই বাঁধন আলাদা করে আমাকে নিয়ে যাবে, যমরাজেরও ক্ষমতা নেই। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি তাড়াতাড়ি ফিরে চলে আসবো, তুমি চিন্তা করো না। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, মানে তুমি আমার কল্যাণ করো, ওই জন্য ওকে বলছে কল্যাণী, মানে তুমি আমার গুড লাক চার্ম। তো আমি তোমার কল্যাণে ওই যুদ্ধে তাড়াতাড়ি রামচন্দ্রকে মেরে আমি যাবো আর আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধু মানে চাঁদ, মানে চাঁদের মতো মুখ যায়, মানে এটা প্রমিলাকে বলছে, মানে এবার তাহলে আমাকে বিদায় দাও। উঠিলা পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনক শৈল অম্বরুজলি, মানে আকাশ পথে আর কি একদম স্পিডে এবার রথ রওনা হয়ে গেছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনক শৈল অম্বরুজলি, মানে এটা রথের ওড়াটাকে কিসের সাথে তুলনা করছে, হৈম পাখা মানে সোনার পাখা মেলে যে মৈনাক শৈল, মানে মৈলাক নামক যে পাহাড়, সেই পাহাড়টা যখন উঠতো তখন যেরকম আর কি আকাশে গোল্ডেন একটা আভা ছড়িয়ে যেত, ওটার সাথে তুলনা করছে। পাহাড় কিভাবে উঠতে পারে, এক্ষেত্রে মৈনাক হচ্ছে হিমালয়ের পুত্র, মানে দেবী পার্বতী তার মানে ভাই হয় সম্পর্কে। এবার ওই মৈনাক শৈল মানে ওটা স্পেশাল কাইন্ড অফ পাহাড়, তো ওদের ডানা থাকতো নাকি, তো ওর ডানাটা সোনালী রঙের ছিল, ওই ডানা নিয়ে ওর কি উঠতে পারতো এবং উড়ে যেখানে খুশি যেতে পারতো। ওটা যখন উঠতো তখন যে গোল্ডেন গ্লো হতো আকাশে, ওটার সাথে তুলনা করছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা, মানে ওই যে ইন্দ্রজিতের যে ধনুক, মানে ধনুকের ছিলাটাকে আর কি মানে একদম জোরে টঙ্কার করছে ধনুকের, মানে ওই টঙ্কারটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, পক্ষীন্দ্র মানে শ্রেষ্ঠ পক্ষী, পাখিদের রাজা গরুর, মানে গরুর যখন মেঘের মাঝে গর্জন করে তখন যে লেভেলের আওয়াজ হয়, মানে ইন্দ্রজিতের ওই ধনুকের টঙ্কারে সেই লেভেলের আওয়াজ হচ্ছে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে মানে গম্ভীর ভাবে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, মানে ওই আওয়াজে লঙ্কা তো কেঁপে উঠলো এবং সমুদ্রও কেঁপে উঠলো। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বীর মদে মানে হচ্ছে বীরত্বের নেশায় মেতে ওঠে। বাজিছে রণবাজনা গরজিছে গজ, রেশে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, মানে এটা পুরোপুরি রাবণের যে সজ্জা মানে রণসজ্জার বিবরণ দিচ্ছে। ঘোড়া ডাকছে, মানে হাতি আওয়াজ হচ্ছে, তারপর হুঙ্কারিছে পদাতিক, মানে একটা তো চতুরঙ্গ যে সেনা তার তো চারটে ইয়ে থাকে, রথি পদাতিক অশ্বারোহী গজারোহী, মানে এর চারটে ভাগ আর কি সেনাদের। তো উড়িছে কৌশিক ধ্বজ মানে হচ্ছে সোনালী রঙের যে পতাকা, মানে ওদের যে সিম্বল লঙ্কার, সেটা আর কি আকাশে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, এটা বুঝতে হবে, কাঞ্চন কঞ্চুক বিভা মানে হচ্ছে, কাঞ্চন মানে হচ্ছে সোনার বা সোনালী। তো যখন যুদ্ধে যেত তখন তো যুদ্ধের জন্য তো একদম খালি হয়ে যাবে না, একটা শিল্ড পরতো বা একটা বর্ম পরতো, ওই বর্মটা সোনার। হ্যাঁ, ওই যে কাঞ্চন কঞ্চুক মানে হচ্ছে যে বর্ম, ওটাকে বলছে কঞ্চুক, মানে সোনালী রঙের যে বর্মের মধ্যে যে সূর্যের আলো পড়ছে, দিয়ে বিচ্ছুরিত হচ্ছে, দিয়ে চারিদিকে যে একটা গোল্ডেন আভা সৃষ্টি করছে, সেটাকেই বলছে কাঞ্চন কঞ্চুক বিভা। মানে কাঞ্চন কঞ্চুক মানে সোনালী বর্মের যে বিভা যেটা সৃষ্টি হচ্ছে, আভা যেটা চারিদিকে, সেটাকেই বলছে কাঞ্চন কঞ্চুক বিভা। হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী, মানে এইরকম যখন প্রিপারেশন চলছে তখন আর কি মেঘনাদ আর কি ফিল্ডে নামছে তাড়াতাড়ি রথ থেকে। না দিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে, মানে ওই কর্বুর মানে রাক্ষসরা মেঘনাদকে দেখে আর কি ওদের তো হিরো চলে এসছে, মানে একদম সেই লেভেলে আর কি চেঁচামেচি শুরু করে দিয়েছে।
নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা। এবার ছেলে আর কি বাবার পা ছুঁয়ে বলছে, হে রক্ষক কুলপতি, রক্ষক বিসর্গ আছে মানে রাক্ষস, মানে হে রাক্ষস রাজ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি। মানে আমি শুনলাম নাকি রাঘব বেঁচে উঠেছে, আবার বুঝতে পারছি না এটা কি ধরনের মায়া, কিন্তু অনুমতি দেহ, অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে হচ্ছে পাপী, মানে ওই পাপী ওই তুচ্ছ মানুষ রামচন্দ্রকে একদম জার্সে উখাড়কে ফেকনা বলে না, যেটাকে একদম সমূলে নির্মূল করে দেবো, আর কোনো নাম নিশান রাখবো না। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনিব রাজপদে। মানে হয় ওকে মানে আগুন রূপী স্বরের অনল মানে অগ্নিবর্ষণকারী তীর ছুঁড়ে ওকে পুড়িয়ে মারবো, না হলে বায়ু অস্ত্র প্রয়োগ করে ওকে উড়িয়ে দিব, মানে হয় ওকে জ্যান্ত না হলে মৃত আমি তোমার সামনে প্রেজেন্ট করবো, নাহলে বেঁধে আর কি তোমার রাজপদে ফেলে দিব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি, মানে জড়িয়ে ধরে আর কি মাথায় চুমুটুমু খেয়ে রাবণ বলছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি তো রাক্ষসকুলের শেখর, মানে তুমি তো রাক্ষসকুলের মুকুট যেটাকে বলে, তুমি তো চূড়ামণি রাক্ষসদের, তুমি রাক্ষসদের ভরসা। এ কাল ও সমরে নাহি চাহে প্রাণমম পাঠাইতে তোমা বারংবার। এই যে কালরূপী যে যুদ্ধ, মানে এই যে মৃত্যুরূপী যে যুদ্ধ, এখানে আমার তোমাকে বারবার পাঠাতে ইচ্ছে করে না। হাই বিধি বাম মম প্রতি, মানে ভাগ্য আমার প্রতি বিরূপ। কেন বলছে সেটা পরের লাইনে আছে, যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। মানে কেন ভাগ্য আমার প্রতি বিরূপ, আমি ভাগ্যকে এমনি এমনি তো দুষছি না। কে কবে শুনেছে বলো যে পাথর জলে ভাসছে, পাথরের সেতু বানিয়ে দিয়ে যে চলে এলো সমুদ্র পার করে, কখনো পাথর জলে ভাসে না তো। কে কবে শুনে লোক মরি পুনঃ বাঁচে? আমরা না হয় রাক্ষস স্পেশাল পাওয়ারের অধিকারী, আমরাও মরে বাঁচতে পারি না, ও বেটা সামান্য মানুষ বারবার মরছে বারবার বেঁচে উঠছে, এটা হয় যদি ভাগ্য সাথ না দেয় তো। তো বিধি বাম মম প্রতি, মানে ভাগ্য আমার ফেরে নেই, ভাগ্য আমার প্রতি বিরূপ। তো ওর জন্য আমার ভয় লাগছে তোমাকে পাঠাতে, আমি তো আমার একটা ছেলেকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না, মানে এটাই আর কি বলতে চাইছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, আবার চলে এলো একটা সন্ধিবদ্ধ পদ, অসুরারি রিপু, রিপু মানে শত্রু, এটাকে ভাঙি, অসুর যুক্ত অরি মানে অসুরারি, অরি মানেও শত্রু, মানে অসুরদের শত্রু মানে রামচন্দ্র বা ওই রঘুকুল, তার রিপু মানে অসুরদের শত্রুর শত্রু, মানে এখানে বলছে ইন্দ্রজিৎ নিজেকে, এখানে ইন্দ্রজিৎ নিজেকে বলছে যে অসুরদের শত্রুর শত্রু মানে রামচন্দ্রের যারা শত্রু তারা হচ্ছে রাক্ষসরা। এবার যেহেতু ইন্দ্রজিৎ নিজে বলছে কথাটা, মানে ও নিজেকে মিন করছে, মানে এটা ইন্দ্রজিৎ, অসুরারি রিপু মানে ইন্দ্রজিৎ, এভাবে ব্যাখ্যা করতে হবে। কি ছাড় সে নর, তার ডরাও আপনি রাজেন্দ্র, মানে হে রাজার শ্রেষ্ঠ, আপনি ওই সামান্য একটা মানুষকে ভয় পাচ্ছেন। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্কপিত খুশিবে জগতে। এই দাস বেঁচে থাকতে, আপনার পুত্র মানে আপনার দাস বেঁচে থাকতে যদি আপনি যুদ্ধে যান, না এটা কলঙ্ক, মানে আমার বেঁচে থাকা বৃথা, সবাই মানে আমাকে ছিছি করবে। খুশিবে জগতে মানে গোটা জগতে আর কি এটা প্রতিধ্বনিত হবে, মানে রটে যাবে এই কলঙ্কটা। হাসিবে মেঘবাহন ঋষিবেন দেবগ্নি, হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে মেঘ বাহন যার, বহুব্রীহি সমাস, দেবরাজ ইন্দ্র। আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ক্লাস 9-এও পড়েছিলাম যে 4টে মেঘের কথা, 4ই মেঘে বরসে মুষলধারে জল, মানে ইন্দ্র হচ্ছে থান্ডারের দেবতা, বজ্রবিদ্যুতের দেবতা, বৃষ্টির দেবতা, তো তার বাহন তো মেঘ হবেই। তো ইন্দ্র কেন হাসবে? আরে ইন্দ্রকে হারিয়েই তো মেঘনাদ ইন্দ্রজিৎ নাম পেয়েছে, তো ওর শত্রুর মানে ওই রকম কলঙ্ক হলে ওর মজা লাগবে না? ও তো বিদ্রুপের হাসি হাসবে, তাচ্ছিল্য করে হাসবে এই মেঘনাদকে। ঋষিবেন দেব অগ্নি, মানে আমার যে কুলদেব মানে অগ্নি, তিনি রাগ করবেন আমার ওপর যে কিরকম মানে কলঙ্ক বংশের। তারপর বলবে 2বার আমি হারানো রাঘবে, কবার হারিয়েছে? 2বার, আর 1বার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমি তো 2বার ওকে হারিয়েছি, আর জাস্ট 1বার আমাকে অনুমতি দিয়ে দাও, এবার দেখবো বেটা কি উপায় বাঁচে, আমি কোনো উপায় রাখবো না ওকে। কহিলা রাক্ষসাধিপতি মানে রাবণ বলছে এবার, কুম্ভকর্ণ বলি ভাই মম, বলি মানে বলশালী, মানে আমার কুম্ভকর্ণ আমার অত শক্তিশালী ভাই, তাই আমি জাগানো অকালে ভয়ে,
মানে যখন সবাই হেরে যাচ্ছে আমি ওকে আর কি ভয়ে ভয়ে জাগালাম। কুম্ভকর্ণ তো 6 মাস খায় 6 মাস ঘুমায়, ওকে মানে আনটাইমলি ভাবে জাগানো হয়েছিল, যে অসময়ে ওকে ঢাকঢোল পিটিয়ে আর কি জাগানো হয়েছিল যে যুদ্ধ করো, একবার বডি স্ল্যাম দিয়ে দিলে ওখানে আর কি সবাই খেল খতম হয়ে যাবে। তো ওকে জাগানো হয়েছিল, এবার ভেবেছিল জিতে যাবে। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। আমি ওকে জাগালাম আমাদের জিতাবে বলে, দেখো ওর দেহ সমুদ্রের তীরে মানে সাগরের তীরে পড়ে আছে। কিভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে কোনো মানে বৃহৎ পর্বতের শিখর, মানে একটা আস্ত পর্বত কিংবা একটা বৃহৎ গাছ, যে মানে পর্বতের চূড়ার উপর বাজ পড়লে সেটা যেমন খসে পড়ে যায়, বা মানে একটা বড় গাছের উপর বাজ পড়লে যেমন সেটা উপড়ে পড়ে যায়, ওই রকমভাবে কুম্ভকর্ণের হিউজ দেহটা সমুদ্রের তীরে পড়ে আছে। আর এখানে যে দেহ দেহ দুবার আছে না, যে একবার আজ্ঞা দেহ মোড়ে, এই দেহ মানে হচ্ছে আজ্ঞা দাও, আর এই যে দেহ সিন্ধু তীরে পতিত, এই দেহ মানে হচ্ছে বডি, মানে কুম্ভকর্ণের ডেড বডি। ইচ্ছা তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভেরা যোগ্য সাঙ্গ করো বীরমণি। তাও যদি এত কিছুর পরেও যদি তোমার যুদ্ধের এতই ইচ্ছা, আমি তোমাকে আটকাতে তো পারি না, তুমি তার আগে ইষ্টদেবের পূজা করো। জানো তো ভাগ্য আমাদের প্রতি রুষ্ট, তো ভাগ্য ঠিক আমাদের সাথে দিচ্ছে না, তো আমাদের ভাগ্যকে ফড়ে আনতে হবে। তার জন্য তুমি আমাদের ইষ্টদেবের পূজা অর্চনা করো আর কি, মানে নেগেটিভ ভাইবটাকে দূর করো, মোদ্দা কথা। নিকুম্ভিলা যজ্ঞাগারে তুমি যজ্ঞটা শেষ করে তারপর যুদ্ধ করতে যাও। সেনাপতি পদে বরিনু আমি তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করবো, তুমি আগে যজ্ঞটা সেরে আসো, আশীর্বাদ নিয়ে আসো। দেখো অস্তাচলগামী দীননাথ এবে মানে এখন, দীননাথ মানে এখানে বলছে যে সূর্যকে বলছে, দেখো এখন সূর্য মানে সূর্যদেব আর কি অস্তাচলে চলে গেছেন, রাতে তো যুদ্ধ করাটা ঠিক না, তো তুমি এখন যুদ্ধ করতে যাবে না, আগে তুমি পরের দিন সকালে যুদ্ধ করবা, তোমার অভিষেক করবো, তারপর যা হবে হবে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, এখন যুদ্ধ করো না, সকালে যুদ্ধ করবা। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গাযুক্ত উদক মানে জল, মানে গঙ্গার জল নিয়ে অভিষেক করিলা কুমারে, মানে পরের দিন যুদ্ধে যাবে, মানে যজ্ঞ করে এইসব বলে আর কি, মানে রাবণ রাজা গঙ্গার জল দিয়ে তখন অন স্পট আর কি অভিষেক করলো ইন্দ্রজিতের। তো এই যে অভিষেক অব্দি যেহেতু বলেছে, তো এখান থেকে এটার নাম হচ্ছে অভিষেক। আচ্ছা, ওই যে দেবীটার নাম কি, যজ্ঞর নাম বললো? নিকুম্ভিলা যজ্ঞাগার। ওটা নিয়ে কিছু বলা যায়? নিকুম্ভিলা যজ্ঞাগার হচ্ছে ওদের মানে যে রাজবংশের যে যজ্ঞাগার, যেটা স্পেশাল যজ্ঞাগার, যেখানে আর কি মানে কুলদেবী তারপর ইষ্টদেব যারা অধিষ্ঠিত, ওটার যজ্ঞ হয় যেখানে, সেটাকে আর কি মানে ওখানে কুলদেবীর আর কি যজ্ঞ করতে হবে। কুলদেবী হচ্ছে লক্ষ্মী বা ওইসব ভদ্রকালী, এটা হচ্ছে কুলদেবী। তো এই কুলদেবী আর কি মানে ছদ্মবেশ ধরে আর কি গেছিল ইন্দ্রজিৎকে উস্কাতে, যাতে আর কি ও যুদ্ধে যায়। এবার ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন ও যজ্ঞ করতে বসবে, ও যখন পুজোয় বসবে, ওকে ওই ঠেলে পাঠানোর কারণই হচ্ছে যে ও যখন পুজোয় বসবে তখন লক্ষণ পিছন থেকে এসে আর কি ওকে হত্যা করবে। হ্যাঁ, মানে ও যখন যজ্ঞ করতে বসবে তখন ও আর কি বলবে যে আমি তো এখন অস্ত্র নিয়ে নাই, ঠিক আছে লাস্টে যুদ্ধ করে আমাকে মারো না, আমাকে যুদ্ধ করে মারো। ও শুনবে না, যেহেতু ওকে পরাজিত করতে পারবে না, ওই জন্যই আর কি ছলের আশ্রয় নিয়ে আর কি ওকে মারবে। তো যজ্ঞাগারে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে দেবী লক্ষ্মী, মানে নিকুম্ভিলা দেবী বা যে কুলদেবী আর কি ইচ্ছে করেই গেছিল, যাতে আর কি মানে রাবণের কাছে যায় ইন্দ্রজিৎ, রাবণ কনসার্ন থেকে ওকে যজ্ঞ করতে বলে, ও যজ্ঞ করতে বসে, আর তখনই লক্ষণ এসে যাতে ওর কাজ ছাড়তে পারে। ঠিক আছে, তাহলে কস্তুরীর যারা জুনিয়র ভাই বোন যারা দেখলে, অভিষেক কবিতাটা কস্তুরী যতটা সম্ভব বললো, তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, কতটা উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও।